আপনার হাজবেন্ড আপনাকে না বলে আমেরিকাতে চলে গেল, আপনি বলতে পারেন বোন পুরো ম্যারিড লাইফে আপনি পাইলেনটা কি? কিছুই পাই নাই। নারী জাতির জন্য একটা মেসেজ দিব, কাউকে অন্ধভাবে ভালোবাসবেন না। বিয়েটা করছেন জানলেন কখন? আপনি একবারও বলেন নাই আমাকে। বিয়েটা করছে 2016-তে, সে বিয়ে করছে। আপনি জানলেন কখন? আমি 2016-তেই জেনেছি। কেমনে মানে 2016-র 23 তারিখ না 24 তারিখ থেকে তার মোবাইলটা আমি অফ পাচ্ছি, মে মাসের। তো তখন থেকে অফ পাচ্ছি 2016-র মে মাসে 31 তারিখ হচ্ছে আমার বার্থডে। তো আমি 31 তারিখে আশা করে আছি, তার মোবাইল বন্ধ। তারপর আমি তাকে প্রতিদিন SMS করতেছি যে 23-24 তারিখ থেকে। তার আগে আবার আমাকে সে কল দিয়েছে, মানে ওই মাসে সম্ভবত 8-9 তারিখের দিকে, মে মাসে। দুইটা বেবি অলরেডি, বাচ্চা তো হয়ে গেছে। মেয়েটার তখন 2016-তে মেয়ের বয়স হচ্ছে 5 বছর আর ছেলে হচ্ছে 3.5 বছর। তো তখন গিয়ে মানে আমাকে এই বললাম না, কালে ভাদ্রে সে ফোন দিত। ফোন দিলে, যখন ফোন দেয় তখন 3-4 দিন বা 5 দিন, 1 সপ্তাহ টানাই ফোন দেয়। তো সে ওই 2016-তেও হঠাৎ করে কল দেওয়া শুরু করছে। তো কল দেওয়া যেদিন শুরু করছে তার 1-2 দিন পরে মানে হঠাৎ করে আমাকে বলতেছে, আমি যদি আরেকটা বিয়ে করি। কথাটা একদম কলিজাতে কামড় দিয়ে উঠছে। তুমি তো বড় বই থাকবা, হাসি হাসিতে সে বলতেছে। তখন আমি আবার হাসি হাসিতে উত্তর দিতেছি যে ওই মেরেই ফেলবো, যে আমি আমার স্বামীর ভাগ কাউকে দিতে পারবো না, তুমি জানো আমি তোমার কতটা ভালোবাসি। এইভাবে কথা হচ্ছে, বাস শেষ। এরপর গিয়ে মানে 4-5 দিন কথা বলে ফোন অফ, আর কল দিচ্ছে না। তা আমি প্রতিদিন SMS করি, করি। এটা সারা জীবনে ওই যে 2011 থেকে সব সময় করে গেছি। তো তখনও করছি। হঠাৎ করে দেখি 24 তারিখ থেকে, মে মাসের 24 তারিখ না 23 তারিখ থেকে তার মোবাইলে কোনো SMS যায় না। তখন দেখতেছি তার মোবাইলে কলও ঢুকে না, মানে নাম্বারটাই অফ। মে মাসের 31 তারিখে আমার জন্মদিন, আমি অনেক আশা করে আছি যে অন্ততপক্ষে আজকে সে একটা SMS করবে। সে তো SMS করে না। ঠিকই 12টা না 12:30টার দিকে ও US থেকে একটা নাম্বার থেকে আমার নাম্বারে কল আসে। তো আমি তো ভাবছি যে তার নাম্বার, নতুন নাম্বার মনে হয়। ফোন ধরছি, একটা মেয়ে ফোন করছে। রিসিভ করলাম, মেয়েটার নাম রেজবি। মেয়েটা খুব মানে প্রথমে আমাকে টেক্সট করছে যে ইওর হাজব্যান্ড ম্যারি এগেইন, মানে এলোমেলো ভাষা কিন্তু কথাটা এটা। তারপর গিয়ে আমি তাকে ব্যাক করছি। ব্যাক করার পর সে আবার আমাকে পাল্টা ব্যাক করছে, আমারটা কেটে দিয়ে পাল্টা ব্যাক করছে। তখন আমি বলছি, আপনি কে? মেয়ের কণ্ঠ শুনে আপনি কে? রেজবি। আমি বিশ্বাস করি না আমার হাজব্যান্ড আর একটা বিয়ে করতে পারেই না, সে আমাকে অনেক ভালোবাসে। তখন সে অনেকভাবে সে আমাকে বলার চেষ্টা করতেছে যে না, সে বিয়ে করছে, এবং সে আমার চাইতে বেশি ক্ষুব্ধ, সে আমার হাজব্যান্ড আরেকটা বিয়ে করছে কেন। তখন আমি মানে আরো বেশি অবাক হচ্ছি যে তোর কি। তারপর আমার কাছে মনে হলো যে না, যেহেতু আমি ওকে যদি আমি কখনো জিজ্ঞেস করতাম, তোমার যদি কোনোদিন তোমার কোনো খোঁজ খবর না পাই বা তোমার ওইখানকার কারণ কন্ট্যাক্ট নাম্বার আমাকে দাও, যে আমি যাতে তোমার সাথে কন্ট্যাক্ট না হলে কন্ট্যাক্ট করতে পারি, এটা সে রাজি ছিল না, সে কারণ নাম্বার আমাকে দিবে না। তখন আমার মনে হলো এই মেয়েটা যেহেতু আছে একটা, আমার তো লিগেল ইনফরমেশন দরকার যে আসলেই সে কি বিয়ে করছে। 3টা পর্যন্ত সে আমার সাথে কথা বলছে মেয়ে বিভিন্নভাবে। পরে আমি বলছি, আপনি কে, আপনি ওকে চিনেন কিভাবে? সব কিছু বলতেছে যে সে বাঙালি একটা মেয়ে, তা ওর কলিগ একসাথে চাকরি বাকরি করতো, ওর সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল। কিছুদিন আগে হ্যাঁ, কিছুদিন আগে ও বাংলাদেশে আসছে। এর মধ্যে বাংলাদেশ থেকে সে বেড়াতে আসছিল, বাংলাদেশ থেকে গিয়েই শুনছে সে বিয়ে করছে, এটার জন্য সে আমাকে নক করছে। তার সাথে এরকম 3টা পর্যন্ত কথা হওয়ার পর আমি খালি অপেক্ষা করতেছি আমার শাশুড়িকে ফোন দিব। কিন্তু রাত্রেবেলা একটা মুরব্বী মানুষকে আমি বিরক্ত করবো, এটাও বিবেকে বাঁধতেছে। ফজরের আজান দিতে পরে তখন ভাবলাম যে আমার শাশুড়ি নামাজ পড়তে উঠছে, এখন ফোন দিলাম। ফোন দিয়ে আমি বললাম, আম্মা আপনার ছেলে নাকি আবার বিয়ে করছে। তখন আমার শাশুড়ি বিয়ে করছে এটার কোনো উত্তর না, আমার শাশুড়ি শুধু বলছে বেশি কথা কম বইল। উত্তরটা হচ্ছে এরকম, বেশি কথা কম বইল, তোমার একটা মেয়ে আছে না, বিয়ে দিতে হবে না? মানে উনি জানে? হ্যাঁ। তো এই কথাটা শোনার পর আমি শিওর হয়ে গেলাম, তার মানে সে বিয়ে করছে। এরপর তো আমার অবস্থা একেবারে খারাপ। মানে আমি মনে হয় 3টা মাস এই কথাটা শোনার পর আমি মানসিক ভারসাম্যহীন থাকে না, মানসিক ভারসাম্যহীন হয়ে গেছিলাম। যে বলতে পারেন বোন, এই পুরো ম্যারিড লাইফে আপনি পাইলেনটা কি? কিছুই পাই নাই। হাজবেন্ড আপনার সাথে নাই, কোনোদিন সে আপনার অর্থনৈতিকভাবে দেখভাল করে নাই, ভালোবাসে নাই মন থেকে, আপনাকে নিয়ে কোনো টাইম কাটায় নাই, সামাজিক স্বীকৃতি সম্মান ভালোবাসা দেয় নাই।
যতটা পারছেন নেগলেক্ট পাইছেন আপনি, মায়ের খাইছেন আপনি, অপমান সহ্য করছেন আপনি, এবং তার কথা দাসত্বের মতো উঠছেন বসছেন, কোনোদিন সংসারই করেননি। পাইলেনটা কি তার সাথে? কিছুই পাই নাই ভাইয়া, কিছুই পাই নাই। এই যে 2011 থেকে 2025 পর্যন্ত 14টা বছর নিরলসভাবে একটা বিয়ে করছে, জানার পরও লিগ্যাল অ্যাকশনে যায় নাই। উল্টা তাদের ফ্যামিলি থেকে আমাকে মানে মানসিকভাবে টর্চার করা শুরু করছে আমার ভাসুরের ওয়াইফ। ওনাকে বলবো না, হয়তো বা ফ্যামিলিগতভাবে তাকে দিয়ে বলাইছে যে আমি যাতে ছেড়ে দেই, মানে ও তো বিয়ে করছে, বিভিন্নভাবে বিভিন্ন কথা বলছে। তো আমি আল্লাহর মুখের দিকে তাকিয়ে, আল্লাহর দিকে তাকিয়ে আমি দুইটা বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমার ছেলেটাকে আমি 22 দিনের রেখে আমি কাজে লাগছি, একটা সিজারের রুগী, যে আমার ছেলে মেয়েকে খাওয়াইতে হবে। সঠিক। তার চাইতে বড় ব্যাপার আমার ভাইরা খাওয়াচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে আমার দুইটা ভাতিজি আছে, ওরা বড় হচ্ছে, ওরা দেখবে যে ওর বাবা আমার ছেলে মেয়েকে খাওয়ায়। আল্লাহ না করুক একদিন যদি আমার ছেলে মেয়েকে বলে ফেলে যে তোরা তো আমার বাপের টাকায় বড় হয়েছিস, আমি ওই কষ্টটা সহ্য করতে পারবো না। তো আমার ছেলেটাকে আমি 22 দিনের রেখে ভাই আমি একটা স্কুলে জয়েন করি, ওইভাবে কাজ করে স্কুলে জয়েন করার পর টিউশনই নেই। এরপর আমার ছেলেটা হওয়ার পর 5 মাস পর আমার গল ব্লাডারের অপারেশন হয়। অপারেশনের 3 দিনের দিন আমাকে যখন রিলিজ দেয়, আমি রিক্সায় করে করে টিউশনে বাসায় গেছি, গিয়ে টিউশনে করছি। যে টিউশনে চলে গেল আমি খাবো কি, বাচ্চাদের খাওয়াবো কি? এখন কি উনি আপনার সাথে আছে নাকি ডিভোর্স দিয়ে দিয়েছেন? না, ডিভোর্স হয় নাই। এই 2022 থেকে 2020 থেকে 20-এর পর থেকে সে মাঝে মাঝে আমাকে ফোন দেয়, মানে 6 মাস 1 বছর পর পর ফোন দিয়ে মাপ চায়। তো বারবারই মাপ চায়, এরকম করতে করতে না, তারপরও কেন আমি বললাম না যে কণ্ঠস্বরটা শুনলে কোত্থেকে যেন একটা মায়া কাজ করতো, সাথে সাথে বলতাম আমার তোমার উপর রাগ নেই, তুমি খালি আসো, তারপর এটাই বলতাম। এই করতে করতে 2022 আমার ভাতিজিটা যায়, আমার জীবনের সবচাইতে বড় কষ্টের মুহূর্ত কাটে। যেমন ভাতিজিটা 23 বছরের বাচ্চা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। আপনার ভাতিজি? আমার আপন ভাতিজি। 2টা মাস 2.5 মাস ওকে নিয়ে আমরা ফাইট করি হসপিটালে। ওই সময় তাকে অনেক, আমার ভাতিজিটা মানে আমাকে মামনি ডাকতো, তো ওকে পাপা ডাকতো। মানে মৃত্যুর সময় ওর কাছে মনে হতো যে ওর পাপা যদি ওর সাথে থাকতো তাহলে মনে হয় বাচ্চাই নিত। তেমন করেও তাকে SMS করছি, সে কোনোদিন SMSটা ব্যাক করে নাই। যেদিন মারা যায় সেদিনে তাকে জানানোর পর সে একটা অনেক বড় SMS ব্যাক করে যে সে অনেক কষ্ট পাইছে। এরকম ভাতিজিটা মারা যাওয়ার 3 মাস না কয় মাস পরে সে আমাকে হঠাৎ করে ফোন দেয় রাত্রেবেলা। ফোন দেওয়ার পর মানে ভিডিও কল দেয়। তা আমার তখন এত রাগ লাগছে যে আমার সাথে কোনো কিছু নাই, এত কিছু হইতেছে। আমার মেয়ে 2020 আমার মেয়ে চরমভাবে অসুস্থ। লকডাউনে আমি তাকে নিয়ে হসপিটালে দৌড়াইছি। এই লকডাউনটা পুরো কাটাইছে এভাবে, সেটা জানাইছি, তখন খোঁজ দেয় নাই। এখন আমাকে ভিডিও কল দেয়, তো ভিডিও কল আমি রিসিভ করছি। রিসিভ করে আমি আর আমার চেহারা দেখাচ্ছি না, আমি অন্যদিকে ক্যামেরাটা দিয়ে আমি কথা বলতেছি। তো তখন আমাকে মানে 2 দিন পর্যন্ত এরকম আমি আমার চেহারা দেখাই নাই। তো ভিডিও কল দিচ্ছে, সে মাপ চাচ্ছে। আমি আচ্ছা ঠিক আছে, মাপ চাওয়ার কিছু নাই। তখন রাগের চোটে শুধু বলছে মাপ চাওয়ার কিছু নাই। তখন বলতেছে আমি চলে আসবো, আমি অনেক ভুল করছি, আমি পাপ করছি, এই করছি সেই করছি। সারাদিন আমাকে টেক্সট করতেছে। আমি স্কুলে যাই। তার বাচ্চা কাচ্চা হয়েছে? হ্যাঁ, ওখানে বাচ্চা, ওখানে 2টা বাচ্চা। ওই সংসার কি এখনো টিকে আছে? ওই সংসার আছে, মানে তার ওয়াইফের সাথে মাঝে মাঝে তার ওয়াইফ আমাকে টেক্সট করে, সেও অনেক অশান্তিতে আছে এরকম আমাকে জানায়। মানে তার ওয়াইফ জানায়? হ্যাঁ, ওয়াইফ জানায় আমাকে। কয়েকদিন আগেও সে টেক্সট করছে। কি নিয়ে অশান্তি তার? তার অশান্তি কি? সে তো ভাঙলো আপনার সংসার। সে কি জেনে বিয়ে করছিল না? হ্যাঁ, জেনে বিয়ে করছে। যে আপনি এখানে আছেন এটা জানিয়ে বিয়ে? হ্যাঁ, জেনে বিয়ে করছে। তার 2টা বাচ্চা আছে। এটা নাটকীয়তা নাকি হয়তোবা তার মানে তার যতটা অ্যাম্বিশন সেটা ফুলফিল হচ্ছে না, সামথিং ওইরকম কিছু আর কি। আর আপনার হাজবেন্ড কি বলে এখন? আপনার 2022 থেকে এরকম করতে করতে গত বছর 2024 রোজার মধ্যে না শবে বরাতের আগে আর কি সে প্রথম আমাকে কল দেওয়া শুরু করে। রোজা প্রায় না, রোজার মাঝখানে কল দেওয়া শুরু করে। রোজার শেষ পর্যন্ত ঈদের 4-5 দিন পর্যন্ত সে আমাকে কল দেয় এবং বারবারই বলছে যে সে দেশে চলে আসবে, আর 1 মাসের মধ্যে চলে আসবে। আমার মেয়ের সাথে বেশ কথা বলতেছে, আমার ছেলের সাথে কথা বলতে যাচ্ছে।
আমি খুব রিকোয়েস্ট করে ওদেরকে বলতেছি, ওদেরও তো এখন বুঝতে শিখছে, জন্মের পর থেকে বাপের আদর পায় না, বাপকে দেখে নাই, আসে নাই, গত বছর আসে নাই, সেই বছর আসছে। এরপর মানে বললাম না যে ঈদের 4-5 দিন পর্যন্ত ফোন করার পর ফোন অফ করে দেয়। আবার আমি মানে একটা পর্যায়ে গিয়ে আবার ভেঙে যাই, নিজেকে একটু কষ্ট করে শক্ত করে কাজকর্মে নিজেকে বিজি করে রাখি। ওই সময়টা যখন ফোন দেয় তখন আবার বন্ধ করার পর আবার আমি ভেঙে যাই, যে আমি তখন আমার কাছে মনে হয় যে আমি একটা এখানে উঠছে খেলনা। শোনেন না ভাইয়া, পরে গিয়ে এই 2025-এ আবার ফোন দিল। তাও আবার কখন আমার মেয়েটার সিস্টার একটা সমস্যা হয়েছে, তখন আমি তাকে নিয়ে মানে দৌড়াচ্ছি, যে মানে জঘন্য থেকে জঘন্যতম টেস্ট যেগুলো বলে সব করাতে হচ্ছে। আমি মানসিকভাবে বিধ্বস্ত। ওই অবস্থায় আমি স্কুল করছি, আমি টিউশনি করছি, সংসার চালাচ্ছি আর মেয়ের পিছনে দৌড়াচ্ছি। এইরকম সময় আমাকে একদিন, আমি স্কুলে ক্লাস করছি, আমাকে হঠাৎ করে ফোন দিয়েছে, বাংলাদেশের টেলিটকের নাম্বার উঠছে। তো আমি স্বাভাবিকভাবে ফোনটা ধরে আমি বলতেছি হ্যালো আসসালামু আলাইকুম, তখন বলছে ওয়ালাইকুম আসসালাম, এভাবে বলে উঠছে। আমি না সাথে সাথে মাথা মানে ক্লাস করাচ্ছি ওই অবস্থায়, আবার আমাদের যে কোনো স্কুলে ফোন রিসিভ করাটা নিষিদ্ধ, আর আমি আবার একটা প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করি, সেখানে তো আরও বেশি রেস্ট্রিকশন। তো আমি ভয়ে ভয়ে ফোন ধরেছি, আমার মাথার সাথে সাথে কণ্ঠটা ক্যাচ করে নাই যে কার কণ্ঠ। আমি বলছি ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম বলে আবার আসসালামু আলাইকুম বলছে। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? তখন আমাকে বলে কে, আমার কণ্ঠটাও ভুলে গেছো, মানে একদম সাবলীলভাবে, মনে হয় যেন আমি আমার সাথে তার মানে একদম ইউজুয়াল একটা সম্পর্ক এভাবে। তখন আমি মানে আমার কাছে, তারপরেও তখন রাগ লাগতেছে, তার কণ্ঠ শুনে কষ্ট লাগতেছে, রাগ লাগতেছে। তারপর গিয়ে আমি স্বাভাবিকভাবে বললাম যে আসলে অনেকদিন পরে তো, আমি আবার চাই না যে রেগে যাক ও, আমার মনে হলো যে ওকে না রাগে। অনেকদিন পরে শুনলাম তো কণ্ঠটা, আর আমি ক্লাসে বুঝতে পারি নাই। হ্যাঁ বলো। পরে বলছো তুমি কি ব্যস্ত? পরে বলছি হ্যাঁ আমি ক্লাসরুমে, আমাদের এখানে ফোন ধরা নিষেধ, আমি ক্লাস শেষ করে তোমাকে ব্যাক করি, এটা বলতে পার। তখন বলতেছে আচ্ছা ঠিক আছে, কতক্ষণ পর ক্লাস শেষ হবে? আমি বললাম টাইম ডিউরেশনটা বললাম। বলার পর সে আমাকে আবার ঠিক কত মিনিট পরে আবার ফোন দিছে। ফোন দেওয়ার পর তখন আমি আবার আরেক ক্লাসে ঢুকবো, তার সাথে মানে 5 মিনিটের মতো কথা হলো। কথা হওয়ার পর তখন পরে বলছে আমি আরেকটা ক্লাস করে আমি ছুটি নিয়ে চলে যাবো। কেন ছুটি নিয়ে চলে যাবো? আমি গিয়ে অসুস্থ, তুমি জানো, তুমি মেসেজ চেক করো, তোমাকে টেক্সট করেছে। এই 2011 থেকে 2025 পর্যন্ত এমন একটা দিনের সিঙ্গেল ডে এমন একটা ঘটনা নাই যেটা আমি তাকে টেক্সট করে জানাই নাই। মানে সে কথা বলুক না বলুক আমি আমার সংসারের প্রত্যেকটা জিনিস তাকে জানাইছি। বাহ বাহ বাহ। যে হয়তোবা তাকে আমি নেটে পাচ্ছি না, মানে মেসেঞ্জারে নাই বা হোয়াটসঅ্যাপ নাম্বার নাই, তার কিছু নাই। আপনার কাছে জানতো? হ্যাঁ আমার কাছে জানতো। পরে গিয়ে সে টেক্সট পড়ে আমাকে আবার ব্যাক করছে। তখন আমি অলরেডি ইরাকে নিয়ে, আমার মেয়েটাকে নিয়ে আমি হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো রাস্তার মধ্যে সে কথা বলতেছে, তখন বলতেছে কিচ্ছু হবে না, আমাদের মেয়ের অমুক তমুক, মানে আমাদের মেয়ে, তখন আমাদের মেয়েটা এত ভালোভাবে কথা বলতেছে। আমি চলে আসতেছি, আর খুব বেশি হলে 1 মাস, চিন্তা করেন, আর খুব বেশি হলে 1 মাস। তখন আমি মনে মনে বলতেছি আগে তুমি আসো, টিকিট কাটানো, তারপর এই বলতো কতবারই বলছো, মনে মনে বলতেছো, ওকে আর বললি আচ্ছা ঠিক আছে। এরপর দেখলাম যে না ঠিকই সে কথা বলতেছে আমার সাথে রেগুলার। পরে আমাকে বলতেছে আমি তোমাকে টাকা পাঠাবো, কিছু টাকা পাঠাবো, আমি 5 মাস থাকবো, 5 মাস পালতে পারবা না আমাকে? তখন আমি হেসে দিয়ে বলছি আমি কি কখনো বলছি যে আমি আসলে তোমাকে খাওয়াবো না, বা কখনো আমি বলছি আমাকে টাকা নিয়ে আসতে হবে? আমি যা ডাল ভাত খাই, আমি তো আর এত ভালো লাক্সারিভাবে জীবনযাপন করি না। আমরা 3 জন যা খাই তার থেকে নিলে আরেকজন ভাগ করে আমরা খাবো 3 জনের খাবারটা, এভাবে আমি বলছি। আসো, তুমি আসো, তুমি আসলেই আমি খুশি। এরপর সে আমাকে বললো যে সে আমাকে টাকা পাঠিয়েছে, একটা ভালো ফান্ড পাঠিয়েছে, 6 লাখ টাকা সে আমাকে আমার অ্যাকাউন্টে পাঠালো। মেয়ের অসুখের জন্য না, মানে সে দেশে আসলে তার খরচ লাগবে, তার জন্য একটা হোন্ডা কিনতে বলছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জিনিস খরচ দেখাচ্ছে খরচের জন্য। আমাদের সংসারে খরচ লাগবে সবকিছু, আমাদেরকে নিয়ে ঘুরতে যাবে, আমাদেরকে নিয়ে মিনিমাম সে 5 মাসের জন্য সে আসবে বলছে। 5 মাসের মধ্যে সে মিনিমাম 2.5 মাস ঘুরবে সবাইকে নিয়ে। এইবার শুধু আমাদের না, আমার এন্টায়ার ফ্যামিলি যারা তাকে অনেক সাপোর্ট করছে, তাকে মাপ করে দিছে, এই সব কিছু নিয়ে এসে ঘুরে বেড়াবে ইত্যাদি ইত্যাদি কারণে। এরপর গিয়ে দেখা গেছে যে টাকা পাঠানোর 1 দিন না 2 দিন পরে সে বললো আমার শাশুড়িকে 1 লাখ টাকা পাঠালাম। মানে টাকা পাঠানোর পর টাকাটা নিয়ে নেওয়ার কৌশলটা দেখেন,
1 লাখ টাকা পাঠালাম। এরপর আবার আমার শাশুড়ি 1 লাখ টাকা পাঠানোর পরও বলতেছে তখন রোজা চলে, তার কোনো ছেলে ইফতারি খাওয়ার জন্য তাকে টাকা দেয় নাই। আচ্ছা, এটা 1 লাখ টাকা কিন্তু আমি আমার অ্যাকাউন্ট থেকে আমি পাঠাইলাম। পরে গিয়ে আবার আমার শাশুড়িকে ইফতারি খাওয়ার জন্য 10,000 টাকা দিলাম, 1,10,000 গেল। এরপর সে হঠাৎ করে আমাকে টেক্সট করছে যে তুমি আমাকে 1,27,000 টাকা আমার এই অ্যাকাউন্টে পাঠাও, আমার টিকিট কাটার টাকা আমার কাছে ভাঙা হয়ে গেছে, আমি তোমাকে দেশে এসে ব্যাক করতেছি। তখন আমি মনে বলছি টাকা কি আমার, টাকা তোমার, আমাকে ব্যাক করতে হবে কেন? তুমি দেশে আসার পর তোমার মতো তুমি খরচ করবে, আমার তো কিন্তু কিছু যায় আসে না। পরে গিয়ে মানে তাকে 1,27,000 টাকা পাঠালাম। ওর ওই টাকার থেকে শুধুমাত্র আমি আমার মেয়েকে নিয়ে ইন্ডিয়া যাওয়ার জন্য মোটামুটি একটা মানে রেডি করে ফেলছিলাম, যে মেয়েকে যেহেতু সিস্টার ট্রিটমেন্ট এতদিন ধরে করছি, দেশে হচ্ছে না, ইন্ডিয়াতে গিয়ে আমি ট্রিটমেন্ট করাবো। এটার জন্য শুধু আমার মেয়ের আর আমার ছেলের পাসপোর্ট করতে দিলাম আমি, এই টাকাটা আমি খরচ করছি। আর ও আসার জন্য আমরা মানে কম্বাইনভাবে থাকতাম, আমার ভাইয়েরা আর আমি একসাথে থাকতাম, যাতে আমার বাড়ি ভাড়াটা সেভ হয় এটার জন্য। পরে ও আসলে একটা প্রাইভেসির ব্যাপার আছে, যে শ্বশুরবাড়ির মানুষের সাথে স্বাভাবিকভাবে খারাপ লাগবে, আনইজি লাগবে ওর, এটার জন্য আমি বাসাটা মুভ করলাম। তো বাসা চেঞ্জ আবার কিছু টাকা গেল। ও আসবে, ওর খাওয়া দাওয়ায় তখন যাতে আমার দোকানে দৌড়াইতে না হয়, এটার জন্য 5 মাসের আন্দাজ করে আমি, 5 মাস না হোক মানে 3-4 মাসের আন্দাজ করে আমি মানে শুকনা বাজার করলাম, আর কাঁচা বাজারও করলাম প্রায় মাস দেড়েক যাতে চলে যায় এরকম। এই বাজার করলাম মনে হয় প্রায় 58,000 টাকার মতো, আর আমার পাসপোর্টে লাগলো 32,000 টাকা। এই মোটামুটি এই টাকাগুলোই আমি আমার মানে ঘরে খরচ করলাম। বাকি টাকা সে 1,27,000 টাকা তাকে পাঠিয়ে দিলাম, আম্মাকে দিলাম 1,10,000 টাকা। তারপর সে দেশে আসার পর প্রথম যেদিন সে দেশে আসো সেদিন 48,000 টাকা আমার কাছে হ্যান্ড ক্যাশ ছিল, সে বিভিন্ন কারণে ওইখান থেকে টাকা নিয়ে ওইটা শেষ করলাম। ওর পর দেশে আসার পর তার মাথায় হিড়িক চললো যে সে আমার বাসার টিভিটা চেঞ্জ করবে। আমার টিভিটা ছিল 32 ইঞ্চি টিভি ছিল, ওই টিভিটা চেঞ্জ করে সে মানে আমি তো গরিব মানুষ, আমি আমার ক্ষুদ্র ইনকাম থেকে অল্প অল্প করে জমিয়ে আমি কোনো রকম চলি। ঘরে টিভি নাই, ছেলে মেয়ের ব্যাংকে টাকা জমাতো, ওই যে মাটির ব্যাংকে, ওই টাকা বের করে আমার টিভি টাকা হইলো আমি চায়না একটা কোম্পানি, ওসাকা কোম্পানির আমি একটা ফ্ল্যাট টিভি কিনি। তো এই টিভি তার ভালো লাগছে না, সে স্যামসাং কোম্পানির টিভি কিনবে, বড় টিভি কিনবে। তো ওই টিভিটা কিনলো 43,000 টাকা দিয়ে। সে দেশে আসার পর মানে আমার ঘরে এই খরচটা হইলো। দেশে আসার পর মানে আমার কাছে মনে হয়েছে যে আমি মনে আকাশে চাঁদ পেয়েছি এয়ারপোর্টে যখন তাকে আনতে যাই। এয়ারপোর্টে তো জানেন যে কত দূরে দাঁড়া করে রাখে, আর পুরোটা শিকল দিয়ে আটকানো। তো আমি অনেক দূর থেকে দেখতেছি গেটের সামনে একজন, মানে ওর মতো লাগতেছে, 14 বছর পর দেখতেছি আমি আমার স্বামীকে। তারপর আমার কাছে মনে হচ্ছে ওর মতো লাগতেছে। আমি আমার বড় ভাইকে জিজ্ঞেস করতেছি 14 বছর যে দাদা দেখো, ও এইভাবে বলছি, ওইটা ও। তখন আমার দাদা বলতেছে না না ওই না। আমার কিন্তু মন বলতেছে এটাই ও। কি কালারে গেঞ্জি পরে ও আসতেছে কিছুই আমি জানি না। আমি ওই শিকলের নিচে দিয়ে দৌড় ভিতরে, যে আমাকে পুলিশ আটকাবে না কি করবে। মানে আমার কাছে মনে হইতেছে এটা আমার হাজব্যান্ড, আমি তাকে 14 বছর পর দেখতেছি। আমার কাছে ওই মুহূর্তটা অন্যরকম। তা আমি দৌড় দিয়েছি, পরে সেও ঘুরে তাকায় বলতেছে কি দৌড়টা দিছে বলে আমাকে জড়ায় ধরছে, এয়ারপোর্টে জড়ায় ধরছে। এয়ারপোর্ট থেকে তাকে রিসিভ করে নিয়ে আসলাম। অনেক ভালো সে আসার আগে সে আমাকে যেভাবে টেক্সট করেছে, মানে স্বপ্নের একটা রাজ্য, যে আমার জীবনের যা অপূর্ণতা আছে সব পূরণ হয়ে যাবে। এখন মনে হচ্ছিল যে থাক, জীবনে অনেক হারিয়েছি, অনেক স্যাক্রিফাইস করলাম, 14 বছর জীবনে শেষ করে দিলাম, আল্লাহ মুখ তুলে তাকাইছে। আমি জানতাম না এটা তার নাটকীয়তা ছিল। মানে সে আসার 2 না 3 দিন পর দেখলাম যে তার ওইখানকার ওয়াইফ তাকে ফোন করছে। এর মধ্যে কিন্তু সে জানে তার ওয়াইফের সাথে তার সম্পর্ক অনেক খারাপ, সে তার ওয়াইফকে ছেড়ে চলে আসতেছে। তো 2 না 3 দিনের মাথায় যখন দেখলাম যে সকালবেলা ভোরবেলা আমার ঘুম ভেঙে দেখতেছে আমি সে বারান্দায় কথা বলতেছে। তো কথার গুলি আমি আবার মানে শুয়ে শুনতেছি, দেখতেছি যে তার ওইখানকার মেয়ের সাথে কথা বললো। তখন বুঝলাম না ওখানে খুব স্বাভাবিক। এবং আসার 2 দিন পর্যন্ত সে খুব ভালো ছিল। তারপর থেকে দেখা গেছে যে এই সরো, এটা ওইটা, মানে তার ছিল ভালো লাগতেছে না আমাকে এরকম। আচ্ছা, মানুষের সামনে অনেক ভালোবাসা,
আরে আমার বউ, আমার আমার গায়ে যাতে একটা আঁচড় না লাগে এরকম একটা ভাব। মানে যখন একা হই তখন সেই রূপটা দেখি না। তখন যখন বউয়ের সাথে কথা বললো এখানকার, তখন আমার মনে হলো যে আমি কি আবার কোনো ট্র্যাপে পড়লাম। তখন গিয়ে মানে অনিচ্ছা সত্ত্বেও তার মোবাইলটা আমি চেক করি। আমার এই অভ্যাস আমার নাই যে আমি কারো প্রাইভেসিতে হাত দিই, কিন্তু তখন আমার মনে হলো যে আসলে কি একটু জানি। তো তখন আর টেক্সট পড়লাম, টেক্সট পড়ে দেখলাম যে না, আসলে মনে হয় তার এই বাংলাদেশের যে সম্পত্তিগুলো আছে সেটার একটা ভাগ বাটোয়ারার উদ্দেশ্যে তার ওইখানকার ওয়াইফ তাকে প্রেশার দিতেছে এখানকার সম্পত্তি যেন নিয়ে যায়, কারণ তারা ওই রকম লাক্সারি জীবনযাপন করতে পারতেছে, এখানকার সম্পত্তির টাকাটা নিয়ে গেলে তারা ওই লাক্সারি জীবনটা হবে, এরকম আর কি। তারপরও জানার পরও তাকে আমি প্রশ্ন করি নাই যে তুমি এটার জন্য আসছো, তা আমাকে ইউজ করলা। বলি নাই কেন যে 5 মাসের জন্য আসছে। দেখি না 5 মাসে তো মানুষের মনও গলে। আমার 2টা বাচ্চাকে সেই জীবনে প্রথম বড় হওয়ার পর দেখতেছে, বাচ্চাদের সাথে মিশবে, বাচ্চাদের ভালোবাসা যদি চেঞ্জ হয়ে যায়। তারপর এরপর গেলাম ঈদ করতে গ্রামে, ঈদ করতে গ্রামে গেলাম। সে কিন্তু আমাকে তাকে ধরতেও দেয় না, ছুঁতেও দেয় না, এমন একটা অবস্থা। মানে একটা পর্যায়ে আমার কাছে মনে হয়েছে মানে তার টেক্সট পড়লাম, তার ওয়াইফ তাকে লিখছে হানিমুনে ভেসে যাচ্ছ প্রথম ওয়াইফের সাথে, ওর পর থেকে সে আমাকে তাকে ধরতে দেয় না। তখন আমি বুঝলাম যে সে তার ওই ওয়াইফের প্রতি কতটা লয়াল। আমার প্রতি লয়াল না থাকলেও সে ওই ওয়াইফের প্রতি লয়াল। কষ্ট লাগলো, মানে কষ্ট নিয়েই দিন কাটাচ্ছি। রাত্রেবেলা আমাকে মারে, সকালবেলা তার চাচতো ভাইরা বাড়িতে আসে গ্রামে, সবার সামনে অনেক ভালো। আপনার একটা পর্দার স্ট্যান্ড পড়ে গেছে, আমার এখানে পড়ছে, জাস্ট পড়ছে, পরে দৌড় দিয়ে আসছে, পর্দার স্ট্যান্ড সরাই বলছে ব্যথা পাইছো। আমি তো অবাক, মানুষ এতটাও নাটক করতে পারে। আবার রাত্রে মারতেছে, রাত্রেবেলা ওর সাথে চরম খারাপ ব্যবহার করতেছে। দিন এইরকম চলতে গ্রামের থেকে ঈদ করে আসলাম, রোজার ঈদ করে আসলাম বাসায়। কারণ আমার 7 তারিখে আমার স্কুলের মিটিং, আমার 6 তারিখের মধ্যে রাত্রের মধ্যে আসতে হবে। 6 তারিখে রাত্রেই আসলাম, 7 তারিখে মিটিং করলাম, নিয়ে আসলো চাচতো ভাইকে। 8 তারিখেই সে আবার চলে গেল বরিশাল যাবে, চাচতো ভাইকে নিয়ে আবার বরিশাল গেল, 3 দিন থেকে আসলো। চাচতো ভাই মনে একটু মানে বুঝতেছে যে আমি একটু কষ্ট পাচ্ছি। ও আর সবচাইতে বেশি মজা লাগছে কি জানেন, আসার সময় যখন মাইক্রোতে আমরা মানে মাইক্রো ভাড়া করে আসছি, তো মাইক্রোর মধ্যে তখন সে হঠাৎ করে একটা গান ছাড়ছে, লম্বি জুদাই 4 দিন ওকা, এই গানটা ছাড়ছে। তো মানে মাইক্রোতে সে এমনভাবে বসে তার গায়ের সাথে যাতে আমার টাচ না লাগে, এবং আমি তো প্রতিদিন দেখতেছি সে তাকে ধরতেও দেয় না, তার হাতটাও ধরতে দেয় না। তার জন্য এই গানটা মানে নর্মালি গান ছেড়ে রাখছে ড্রাইভার, সেটাকে চেঞ্জ করে সে যখন এটা দিল, তখন আমি তার দিকে তাকাইছি। মানে আমার তখন মনে হয়েছে যে সেই গানটা শুনতেছে তার ওইখানকার ওয়াইফকে মনে করে। 4 দিন ওকা, মাত্র তো কয়েকদিন হয়েছে সে দেশে আসছে, 10 দিন বা সামথিং এরকম। এক ওয়াইফের কাছে বসে আরেক ওয়াইফের মিস করে গান শুনতেছে। তা যখন আমি তার দিকে ঠাস করে মানে এইভাবে ঘুরেছিলাম, গানটা বাজানোর সাথে সাথে এইভাবে তার দিকে তাকাইছি, সে আবার বুঝে গেছে যে আমি বুঝে গেছি ব্যাপারটা। বাসায় আসলাম, আমার বাসায় এসে ওই একই অন্যদিকে ঘুরে ঘুমে আসে, আমি এক কিনারে শুয়ে আছি, কান্না করতেছি। একটা পর্যায়ে গিয়ে আমি একটা ডায়েরি লেখার অভ্যাস, ডায়েরিতে আমি নোট লিখতেছি, ওটা আবার দেখে আমি সকালবেলা তো স্কুলে চলে গেছি, বাসায় এসে আর আমি ডায়েরি পাচ্ছি না। ডায়েরি কোথায়? আমার এত পড়ে নাই যে এত টাকা পয়সা খরচ করে আইসা ঘরের অশান্তির বাড়াবো আর ডায়েরি লেখামো এক একজনরে, ফেলে দিচ্ছি, এটা বলছে। আমি আর কোনো তর্কে গেলাম না, সংসারে অশান্তি চাই না, বললাম না, খালি ওই একটাই চিন্তা যে সংসারটা টিকুক, সংসারে অশান্তি চাই না। বোন, শেষে আসা এই মুহূর্তের অবস্থাকে এই করতে করতে ভাইয়া আপনার মে মাসের 8 তারিখে আমার ম্যারেজটা, সে 8 তারিখে চলে গেল গ্রামে। আসার পর মানে একদিন যদি বাসায় থাকে, 2 দিন থাকে, তার কোন এক বন্ধু জোগাড় হয়েছে নতুন, মাত্র এইবার আসার পরই পরিচয় হয়েছে। তার ওয়াইফ আমার অলক্ষী, আমার হাতের রান্না দিয়ে আমার আরেকটা অলক্ষী তৈরি হয়েছে। আমি বৃষ্টি নামছে, আমি খিচুড়ি রান্না করছি আর গরুর মাংস রান্না করলাম। সে আমার কাছ থেকে খিচুড়ি আর গরুর মাংস নিয়ে গেল, তার বন্ধুর বাসায় যাচ্ছে রাত্রেবেলা, যে আমাকে একটু দিও,
এটা পাকিস্তানি তো বউটা, পারে কিনা রান্না জানি না, দিলাম। ওই দিন থেকে যে সে বাইরে থাকা শুরু করলো, বাইরেই থাকা শুরু করলো। যে একদিন যদি বাসায় থাকে 2 দিন বাইরে থাকে, তারপর আবার বাসায় আসলে ওই 2 দিন যে বাইরে থাকে ওর মধ্যে বাসায় আসে। কখন আসে তার তো আমার শিডিউল মুখস্থ, যে আমি সকালে 6:50-এর মধ্যে আমি বাসা থেকে বের হই, আমার 7টার মধ্যে স্কুলে গিয়ে পৌঁছাতে হয়, 7:05-এর মধ্যে। তো 6:50 আমি যখন বের হই তখন সে বাসায় ঢুকে। আবার আমি 3:30টার সময় বাসায় ব্যাক করি, ওই সময় সে বাসা থেকে তার আগে বের হয়ে যায়। মানে তার ওয়াইফ তাকে কিছুতেই আপনার সাথে মিট করার টাইমটা দিবে না। ভেরি গুড। এটা এইরকম চলতেছে। তো আমি কি এতটা বোকা ভাইয়া বলেন? যে এইটা আবার সে আবার বলে যে আগের রুমি নাই, রুমি চালাক হয়ে গেছে। আরে ভাই, তুমি আগের রুমি চালাক হয়ে গেছে, আমি তো অশিক্ষিত মেয়ে না। আমি যে তুমি আগে যখন আমাকে ধমক দিয়ে থামাই দিয়ে তখন কি আমি বুঝতাম না? বুঝতাম, কিন্তু সংসারের দিকে তাকায় আমি চুপ করে থাকতাম। এখনও সংসারের দিকে চুপ করে থাকি, কিন্তু এখন তুমি মনে করতেছো যে আমি ওই যে বলে ফেলছি যে তুমি এটা করো বা সম্পত্তির জন্য আসছো, এটাতে তুমি বুঝছো যে আগের রুমি নাই, চালাক হয়ে গেছি। তা 14টা বছর তুমি 2টা টাকা পাঠাইলা না, আমি সংসারটা টিউশনি করে স্কুলে চাকরি করে আমার কোলের বাচ্চাগুলির আমি বাপের আদর পাই না, মার আদর থেকে বঞ্চিত করে আমি বড় করলাম, ঘরের কাজ করলাম, বাইরের কাজ করলাম, বাজার সদাই থেকে সব করলাম। থেকে আমি কি আমার অভিজ্ঞতা থেকে আমার কি শিক্ষা হয় নাই? অবশ্যই। তা আমার কি জ্ঞান কিছু বাড়ে নাই? অবশ্যই। তাও আমি কখনো তাকে, সে যে এইভাবে বলতো না, কখনো তাকে এটা বলি নাই। বোন, আপনার লাইফ থেকে যদি শেখে মানুষ, কি শিখতে পারে বলেন তো? ভাইয়া, ও আবারও আমাকে না জানিয়ে চলে গেল। এবারও চলে যাওয়ার পর 3 দিন পর্যন্ত পাগলের মতো খুঁজছি মানুষটা কোথায় গেল, মানুষটার কি কোনো ক্ষতি হইলো? সামহাও জানতে পারছি সে অ্যাডিক্টেড। তো ওইটাতে মনে হলো যে কোনো শত্রু তৈরি হইলো না, তো পাগলের মতো গেলাম এয়ারপোর্টে, যে পা হাত ধরেও যদি খবর নিতে পারি যে সে কি আসলে দেশের বাইরে চলে গেছে, আমেরিকা চলে গেছে। ঠিকই কোরবানির ঈদের আগের দিন গেলাম এয়ারপোর্টে গিয়ে, মানে খোঁজ নিয়ে আসলাম। জুনের 2 তারিখে সে ফ্লাই করছে, আমি কিন্তু জানি না। জুনের 5 তারিখে গিয়ে এয়ারপোর্ট থেকে খোঁজ নিয়ে আসলাম যে হ্যাঁ সে ফ্লাই করছে। একটা ইমিগ্রেশন অফিসার আমাকে হেল্প করছে, মানে ওনার হয়তো আমাকে দেখে মায়া লাগছে বা মনে হয়েছে মহিলা ভালো, আমার বাচ্চা 2টা ছিল সাথে, উনি ইনফরমেশন আমাকে দিচ্ছে। এরপর গিয়ে সে, তখন তার উপর আমার একটু রাগের চাইতে বেশি ঘৃণা লাগা শুরু হয়েছে। আর মানে তার ভাষা এত খারাপ ছিল ভাইয়া, এবার গালি, মানে কি যে অকথ্য ভাষায় কথা বলতো, ওই জিনিসগুলি মাথায় বাড়ি লাগা শুরু করলো। আমার মেয়ে অসুস্থ, আমার মেয়েকে নিয়ে সে বলে, আমার মেয়ে একটা কথাতে তাকে যুক্তি দেখাইছে জন্য সে তাকে আমাকে টেক্সট করছে মরে যাওয়া ভালো ছিল। তখন গিয়ে আমি বলছি, তুমি ওকে বড় করো নাই, ওরে বড় করছি আমি, আমার সন্তান, তোমার স্পর্ধা কেমন হয় আমার মেয়েকে নিয়ে কথা বলার। এরপর গিয়ে সে যাওয়ার পর আমি 7 তারিখে কোরবানি ঈদ হলো। 6 তারিখে আমি আবার গ্রামে গেলাম ঈদ করতে, যে শাশুড়ির সাথে ঈদ করে আসি। শাশুড়ি তো ভিন্নই রূপ। একটা পর্যায়ে গিয়ে উনি, আমি যাওয়ার পর যখন অনেক মানে কথা শোনানো শুরু করলো, আমার ছেলে এবার মুখ খুললো, আপনি আমার আম্মুর সাথে এভাবে কথা বলতেছেন কেন? আপনি জানেন আপনার ছেলে কি করছে? আমাদের চোখের সামনে আমার আম্মুকে মারছে, আমরা কিচ্ছু বলিনি, এটা বলে উঠলো। তারপর দেখি যে মানে যখন দেখছি যে নাতি মুখ খুলছে, পরের দিন ঈদের দিন দেখি উনি আমার সাথে আর কোনো উচ্চবাচ্য করতেছে না, বা আমার ছেলের সাথে কথা বলছে শুধুমাত্র। তখন আমার মেয়েকে ডেকে খায়া নাও, অমুক করো তমুক করো, মেয়ের নাম বলে। তখন বুঝলাম যে আসলে অন্ধভাবে ভালোবাসার কোনো মূল্য নাই। ভেঙে গেছিলাম, আবার ভেঙে গেলাম। ওই ভাঙার থেকে আবার নিজেকে, তখন মনে হইলো একটা জিদ চাপলো আমার মাঝে, আর না, অনেক হয়েছে। এখন আমার জীবনের টার্গেট একটা, আমার এখন চাওয়া নাই যে সে আবার আসুক, আমি আল্লাহর কাছে ফরিয়াদও করি না যে সে ফিরে আসুক। এখন শুধু আমার চাওয়া একটাই, আমার 2টা বাচ্চাকে যেন আমি মানুষ করতে পারি। আমার জীবন শেষ, আমার জীবনে আমার কোনো চাওয়া পাওয়া নাই। তবে হ্যাঁ, আমি তাকে ভালোবাসতাম। আমার জীবনে আমার একটা মেয়েকে, আমার থিওরি হচ্ছে একটা মেয়ের শরীর কয়জন স্পর্শ করে, তো আমার শরীর, সে আমার হাজব্যান্ড, সেই স্পর্শ করছে।
আর জীবনে কোনোদিন কেউ কারো হাত পড়ে নাই, কোনোদিন পড়বেও না। একাই জীবন কাটাবো, আমার 2টা বাচ্চাকে মানুষ করবো। আর মানুষের জন্য মেসেজ, বা মানুষের জন্য না, নারী জাতির জন্য একটা মেসেজ দিব, কাউকে অন্ধভাবে ভালোবাসবেন না। যেমন আমি অন্ধভাবে ভালোবেসে কখনো তার খোঁজ নেওয়ার চেষ্টা করি না, সে কোথায় কি করতেছে। সে আমাকে একটা ধমক দিছে, আমি তাকে পাল্টা জিজ্ঞেস করি না। আমার অধিকার আছে তোমার সম্পর্কে জানার। তোমার যেমন প্রতি পদে পদে আমার সম্পর্কে খোঁজ নিতে হয়, আমি কোথায় যাচ্ছি, আমি কি করতেছি, কি খাচ্ছি, তুমি সব দিকে খোঁজ নিতেছো। আমার অধিকার আছে তুমি কার সাথে মিশতেছো, তুমি কোনো মেয়ের সাথে মিশতেছো কিনা। অন্ধভাবে বিশ্বাস করে দিন কাটায় 2016-তে একটা সতীন উপহার পাইছি, 2025-এ গিয়ে আরেকটা প্রতারণা পাইছি। তো আপুরা, বাঙালি জাতি, আমরা মায়ের জাতি, আমরা মায়ার জাতি। নারীরা যতই মায়া করেন, নিজের সংসার টেকাবেন, কম্প্রোমাইজ করবেন, কিন্তু কখনো নিজের ক্যারিয়ার বিসর্জন দিবেন না, যেটা আমি দিয়েছি। আর কখনো অন্ধভাবে ভালোবেসে শুধুমাত্র স্যাক্রিফাইস করে যাবেন না। আপনি যদি ভালোবাসার জন্য হাঁটু পানিতে নামেন, অবশ্যই দেখবেন আপনার স্বামী আপনার জন্য অন্তত পক্ষে পাটা ভেজাচ্ছে কিনা। যদি না ভেজায়, তাহলে ওইখান থেকেই নিজের সন্তান নিয়ে বাঁচার চেষ্টা করেন, নিজেকে শক্ত করেন, নিজেকে গড়ে তুলেন। আমি এখন আল্লাহর কাছে একটা ফরিয়াদ করি যে আমাকে স্ট্রং থাকতে দাও মানসিকভাবে, যাতে যখনই তার জন্য আমার এখনও কষ্ট লাগে না তা না, দেখে চোখের পানি পড়তেছে তার জন্যই, কিন্তু যখনই কষ্ট লাগে তখন তার ওই ভাষাগুলো আমার কানের মধ্যে বাজতে থাকে, যে সে কী ভাষা ব্যবহার করছে, সে আমার মেয়েকে কি বলছে, সে আবার আমাকে বিট্রে করলো, আবার আমার ইমোশন নিয়ে খেললো। তখন আমার রাগটা চলে আসে এবং তখন আমি নিজেকে শক্ত করে ফেলতে পারি। আমার ক্যারিয়ার, আমার লাইফের, আমার যে সময়টাতে আমি ক্যারিয়ার গঠন করতাম, একটা ভালো চাকরি করতাম, একটা সরকারি চাকরি করতে পারতাম, একটা ভালো স্টুডেন্ট ছিলাম, অনেক ভালো রেজাল্ট আমার, সেই সময়টা আমার কোনো কিছু করতে দেয়নি, আমি পারি না। এখন আমি একটা প্রাইভেট একটা স্কুলে চাকরি করে আর প্রাইভেট টিউশনি করে আমার সংসার চালাতে হচ্ছে, যেটা থেকে আমার ভবিষ্যৎ কতটুকু আমি জানি না। তবে অনেক দিকে চেষ্টা করতেছি, জানি না কতটুকু কি করতে পারবো। আমার এখন এতটুকুও মনে হয় যে কোনোভাবে আমার ছেলে মেয়েকে এস্টাবলিশ করে তাদেরকে একটা পজিশনে দাঁড় করে তাদেরকে যদি স্কলারশিপের মাধ্যমে হোক বা স্কুলিং ভিসাতেও যদি আমি বাইরে পাঠিয়ে দিতে পারি, সেই ব্যবস্থা আমি করব তাদের জন্য, যাতে আমি দেখাই দিতে পারি যে আমরা মেয়েরা তোমাদের অত্যাচার সহ্য করে জন্য এমন না যে আমরা সন্তান লালন করতে পারি না। সবার মুখে একটা কথা, ব্রোকেন ফ্যামিলির সন্তান মানুষ হয় না, মেয়েদের মানুষ করতে পারলেও ছেলে মানুষ হয় না। আমার জন্য এটা হচ্ছে চ্যালেঞ্জ, যে আমি আমার ছেলেকেও মানুষ করে দেখায় দিব যে ব্রোকেন ফ্যামিলিতে একটা মা তার সন্তানকে, ছেলেকে মেয়েকে দুইজনকে মানুষ করতে পারে এবং সৎ চরিত্রবান করে করতে পারে। আমি সেই আদর্শ দিয়ে আমার ছেলেটাকে, আমার মেয়েটাকে বড় করার চেষ্টা করছি। আপনারা সবাই দোয়া করবেন যেন আমি বাচ্চা দুটাকে মানুষ করতে পারি। আমার জীবনে আর চাওয়ার কিছু নাই, আমি কোনো কিছু আশাও করি না। ইনশাল্লাহ আল্লাহ আপনার ভালো রাখুক। আর যারা দেখছেন দোয়া করবেন তার জন্য, 2টো বাচ্চা পড়ালেখা করছে, আল্লাহ যেন তাদের সুসন্তান হিসেবে, যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলে। আমিন। আসসালামু আলাইকুম।